হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাচ পয়েন্টস। আজ আমরা চ্যাম্পিয়ন্স লিগের সমস্ত প্লে অফের যে ফিক্সচারগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আমি প্রত্যয় অ্যান্ড আই হ্যাভ সাহিত্য উইথ মি। হাই গাইস, কি খবর? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইউসিএল এর নতুন ফরম্যাট এর প্লে অফস নিয়ে। তো যেটা কিনা এবছর থেকে প্রথম ইমপ্লিমেন্ট হয়। এবার এই জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হলেও আজকে আমরা খুব ভালোভাবে চেষ্টা করবো জিনিসটাকে তোমাদের কাছে সহজভাবে তুলে ধরার। তো লেটস গেট রেডি। তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে নিউ যে ফরম্যাট সেটার যে প্লে অফ ড্রামা যেটাকে বলছি আমরা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম যে ৮টা টিম তারা তো ডাইরেক্ট রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে গেছে। তো তারপরের যে ৯ থেকে ১৬ নম্বর যে টিম, ঠিক আছে? তো তারা অ্যাকচুয়ালি হচ্ছে বলা যায় তাদেরকে সিলেট টিম হিসেবে বলা যায়। এবার সিলেট টিম জিনিসটা কি সেটা আমরা আসছি পরে। এবার প্রথমত আগে বলি ৯ থেকে যে ২৪ নম্বর দল তারা অ্যাকচুয়ালি কোয়ালিফাই করেছে হচ্ছে প্লে অফসের জন্য। এবার প্লে অফসের মধ্যে দুটো ভাগ করা হয়েছে, ৯ থেকে ১৬ আর বাকি ১৬ থেকে বাকি ২৪। তো ৯ থেকে ১৬ যারা আছে তাদের অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্টেজ থাকে। সেটা কি না, সেটা হচ্ছে তারা সেকেন্ড যে লেগটা পাবে, ঠিক আছে? প্রত্যেকেই দুটো করে লেগ পাবে স্বাভাবিক। তো সেকেন্ড যে লেগটা হবে তারা তাদের হোমে খেলার সুযোগ পাবে। এবার সেক্ষেত্রে কি সুবিধা পাবে তারা, যে যদি তারা প্রথম লেগে মানে পিছিয়েও থাকে, সেক্ষেত্রে তাদের একটা কামব্যাক করার সুযোগ থাকবে। কারণ হোমে কামব্যাক করাটা জেনারেলি একটু সহজ হিসাবে বলা যেতে পারে। তো সেটার একটা সুযোগ সুবিধা পাবে। তো দ্যাটস ওয়াই ৯ থেকে ১৬ যে টিমগুলো থাকবে তারা সেকেন্ড যে লেগটা হবে তাদের, তারা সেটা খেলবে তাদের হোমে, ঠিক আছে? এবার এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কবে হবে খেলা। খেলা হবে হচ্ছে আমাদের ১১ই ফেব্রুয়ারি রাত্রিবেলা ইন্ডিয়ান টাইম অনুযায়ী, এবং শেষ হবে ১৩ই ফেব্রুয়ারি, যেটা কিনা হচ্ছে ফার্স্ট লেগের সময়। এরপরে সেকেন্ড লেগ হবে তার ঠিক নেক্সট উইকে, অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি রাত্রিবেলা থেকে, এবং ২০শে ফেব্রুয়ারি রাত্রিবেলার মধ্যে জিনিসটা শেষ হয়ে যাবে, এবং আমরা জানতে পারবো যে রাউন্ড অফ 16-এ কোন কোন টিম উঠতে পারছে এবং তাদের অপোনেন্টকে ফেস করতে পারছে। তো প্রথমেই যে ম্যাচ আছে আমাদের প্লে অফসে, সেই ম্যাচটার কথা বলবে প্রত্যয়। লেটস গো প্রত্যয়। হ্যাঁ, তো ফার্স্ট আমরা যে ম্যাচ নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ব্রেস্ট ভার্সেস প্যারিস সেন্ট জার্মান, পিএসজি। তো দুটো টিমই লিগ ওয়ানের, আর তাই জন্য দুটোই টিম ডোমেস্টিকভাবে নিজেকে ভালোভাবেই চেনে। তো সেক্ষেত্রে হচ্ছে পিএসজি এখন লিগের হচ্ছে একদম টপে আছে, আর ব্রেস্ট সেখানে অনেকটা এবছর মানে কিছুটা পিছিয়ে গেছে, তো তারা আছে এইটথে। আচ্ছা, ব্রেস্টের যে ক্লাব হিস্ট্রি সেখানে হচ্ছে তারা কোনোদিনও আজ অব্দি কোনো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স মানে কোনো কাপ খেলেনি। যে ইউরোপিয়ান যে কম্পিটিশন সেটা কোনোদিনও খেলেনি, তো তাদের হচ্ছে এটা মেডেন ইউরোপিয়ান কম্পিটিশন। আচ্ছা, ব্রেস্ট হচ্ছে বার্সেলোনা খেলা পর্যন্ত, মানে বার্সেলোনা এগেনস্টে খেলা পর্যন্ত তারা আনবিটেন ছিল ইউসিএলে। তো সেক্ষেত্রে একটা খুব প্রমিসিং একটা রান ছিল তাদের। তো বার্সেলোনার কাছে তারপর তারা 0-3 হেরে যায়। তারপর কিন্তু পিএসজি ব্যাপারটা উল্টো, মানে পিএসজি শুরুতে হচ্ছে প্রচণ্ড রিকভার, মানে প্রচণ্ড খারাপ খেলে, তো কিন্তু তারা শেষের দিকে রিকভার করে নেয়, ঠিক লেট রিকভারি করে নেয়, আর তাদের হচ্ছে পাকা করে নেয় প্লে অফে নিজেদের জায়গা। পিএসজি যেটা উল্লেখযোগ্য ম্যাচ সেটা হচ্ছে ম্যান সিটির এগেনস্টে 4-2, মানে হচ্ছে সেই 0-2 থেকে কামব্যাক দিয়ে সেখানে 4-2 ম্যাচ জিতে যাওয়া। আচ্ছা, পিএসজির যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই ম্যাচে তারা হচ্ছে নকআউটসে নিজেদের ব্র্যান্ড নিউ সাইনিং খুইচা কোয়ারাটস খেলিয়া তাকে সাইন করাবে, এবং তাকে নিশ্চয়ই ইউজ করবে। আচ্ছা, পিএসজি হচ্ছে আশা করছি যে তাদের ডোমেস্টিক যে লিগ, মানে লিগে হচ্ছে যে ওরা 1 নম্বরে আছে, আর ইউরোপিয়ানে এখানে প্লে অফে এসছে, তো এই দুটোর মধ্যে মোটামুটি মেনটেন করে তারা এগোনোর চেষ্টা করবে, যেটা লুইস এনরিকের মোটামুটি যেটা ফোকাস। আচ্ছা, নেক্সট হচ্ছে পিএসজির যে ডিফেন্স লাইন খুব সলিড, আর পিএসজি হচ্ছে গোলাকে দাঁড়িয়েছে জিয়ানলোজি ডোনারুমা। তো আশা করি পিএসজির যে ডিফেন্স, মানে হচ্ছে পিএসজির ব্যাক লাইন প্রচণ্ড স্টেবল। আচ্ছা, এখানে পিএসজি কীরকমভাবে ম্যাচটা বের করতে পারে সেটার একটা ধারণা পাওয়া যায়। সেটা হচ্ছে এনরিকে মোস্ট প্রবাবলি একটা পজিশন বেসড খেলা খেলবে, যেখানে হচ্ছে তারা যে ব্রেস্টের অপোনেন্ট ব্রেস্টের ডিফেন্সকে মোস্ট প্রবাবলি যে কুইক পাসিং, মানে হচ্ছে যেটা যাদের অ্যাটাকিং ট্রায়ো, মানে বারকোলা, তারপর হচ্ছে ডেমবেলে আর ডুয়ে, তো এদের দ্বারা যদি ভাঙতে পারে তো সেটাই মোস্ট প্রবাবলি এনরিকের যে প্ল্যান এ সেটাই হবে। আচ্ছা, সাহিত্য। ইয়েস, ইয়েস। তো পিএসজির ম্যাচের কথা আমরা জানলাম। এরপরে যে ম্যাচটা আসছে সেটা হচ্ছে
আচ্ছা, এক সেকেন্ড, যেটা বলা হয়নি সেটা হচ্ছে পিএসজি আর ব্রেস্টের ম্যাচে যে জিতবে সে হচ্ছে বার্সেলোনা, হুম। লিভারপুল, যে এদের মধ্যে থেকে ড্র হবে তো তাদের মধ্যে যে কোনো একজনের ইয়েস, সাথে ইয়েস, ম্যাচ ইয়েস, পড়বে ইয়েস, ওভার। ইয়েস। তো এরপরে যেটা বলার সেটা হচ্ছে পরের ম্যাচ যদি আমরা দেখি সেটা হচ্ছে ক্লাব ব্রুজ ভার্সেস আটালান্টা। তো ক্লাব ব্রুজ এবং আটালান্টা দুটো টিমই অ্যাকচুয়ালি খুব ভালো পারফরমেন্স দিয়েছে পুরো চ্যাম্পিয়ন্স লিগে, এবং আটালান্টা খুব মাইনিউটলি একটা ছোট্ট ভুলের জন্য হয়তো বা একটা ছোট ড্রয়ের জন্য টপ 8 স্পট মিস করে গেছে, যেটা কিনা বার্সেলোনার সাথে 2-2 ড্র বলা যায়। তো সেই ম্যাচটা যদি আটালান্টা জিততে পারতো তাহলে হয়তো টপ 8-এ চলে যেত, কিন্তু সেটা হয়নি যেহেতু, তাই জন্য আটালান্টা খেলবে প্লে অফসে। তো প্লে অফসে আটালান্টা খেলবে ক্লাব ব্রুজের সাথে, যে কিনা লাস্ট ম্যাচ খেলে এসছে ম্যানচেস্টার সিটির সাথে। তো ম্যানচেস্টার সিটি সাথে ম্যাচটা মোটামুটি ভালো একটা টক্কর দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ম্যাচটা হেরে যায়। কিন্তু যাই হোক, এরপরে যেটা মেন আসি সেটা হচ্ছে ক্লাব ব্রুজের কথায়। ক্লাব ব্রুজের সাথে জুভেন্টাসের খেলা হয়েছিল এবং জুভেন্টাসের সাথে তারা জিতেও ছিল, এবং অ্যাস্টন ভিলার সাথেও হয়েছিল। তো অ্যাস্টন ভিলার সাথেও তারা 2-0 গোলে জিতেছিল, এবং স্পোর্টিং এর সাথেও প্রবাবলি, তাই তো, জিতেছিল। হুম, হুম। হুম। তো এইটা হচ্ছে ক্লাব ব্রুজের, যদি আমরা ম্যাচ বাই ম্যাচ অ্যানালিসিস বলি তো এটা স্কোর ওয়াইজ যদি দেখি তো এরকম হচ্ছে, যেখানে আটালান্টা লুকম্যানকে মিস করেছে পুরো ইয়েতে, গ্রুপ স্টেজে। লুকম্যান যে কিনা তাদের বেস্ট স্ট্রাইকার বলা যায়, স্ট্রাইকার বা ফরওয়ার্ড লাইনের ইম্পর্টেন্ট পার্সন বলা যায়, কিন্তু লুকম্যান এবারে ফিরে আসছে ইনজুরি থেকে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট বিষয় আটালান্টার জন্য এবং খুবই ভালো খবর। তো যেটা আটালান্টাকে সাহায্য করবে এই ম্যাচটা জেতার জন্য, বা এই দুটো লেগ জেতার জন্য। আর আটালান্টা যেহেতু 9 থেকে 16-র মধ্যে স্ট্যান্ড করছে, সেই কারণে তাদের একটা কামব্যাক করারও চান্স থাকবে যদি তারা ফার্স্ট লেগে কোনোভাবে হেরে যায় বা কিছু। ঠিক আছে, তো এরপরে যেটা মেন বক্তব্য আছে সেটা হচ্ছে গ্যাসপারিনি, যে কিনা আটালান্টার কোচ। ঠিক আছে, সরি, গ্যাসপারিনি যে কিনা হচ্ছে, হ্যাঁ, আটালান্টারই তো কোচ, তাই তো? হুম, হুম, হুম। 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 গ্যাসপারিনি। তো মালদিনি যে কিনা হচ্ছে আমাদের লেজেন্ড, মালদিনির ছেলে, সে হচ্ছে ড্যানিয়েল মালদিনিকে সাইন করার চেষ্টা করছে মনজা ক্লাবের থেকে। তো গ্যাসপারিনি এই জিনিসটা করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই আমরা হয়তো দেখতে পেয়ে যাবো জিনিসটা। যদি সেটা হয় তো সেটা খুবই ভালো খবর হবে গ্যাসপারিনির জন্য। এবং এই যে ম্যাচটা আছে ক্লাব ব্রুজ ভার্সেস আটালান্টা, এদের মধ্যে যে দুটো লিগ মিলিয়ে যে জিতবে সে ফেস করবে লিলে, যে কিনা খুব ভালো পারফর্ম করেছে আমাদের চ্যাম্পিয়ন্স লিগে, এবং টপ 8-এর মধ্যে একটা খুব ভালো পজিশন হোল্ড করেছে লিলে অথবা অ্যাস্টন ভিলার সাথে। তো এটা একটা খুব ভয়ানক বিষয় যে অ্যাস্টন ভিলাও একটা ভালো পজিশনে হোল্ড করেছিল। তো ক্লাব ব্রুজ বা অ্যাটালান্টার মধ্যে যে জিততে পারবে তারা ওই লিল বা অ্যাস্টন ভিলাকে ফেস করতে পারবে রাউন্ড অফ 16-এ। নেক্সট প্রত্যয় বলবে। হ্যাঁ, এরপরে আহ, আমরা সব থেকে বড় ম্যাচ, সেটা হচ্ছে মানে সব থেকে লাইমলাইটে যে ম্যাচটা আছে সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচ নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ আমরা লাস্ট 5 বার দেখেছি 6 বছরে, মানে দেখে দেখে মোটামুটি আমাদের মুখস্থ যে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট চেঞ্জ হয়ে যাক আর যাই হয়ে যাক, এই পড়বে। ফিক্সচারটা পড়বে, ঠিক আছে। তো সেখানে আরো বড় একটা অ্যামেজিং ফ্যাক্ট হচ্ছে যে এই ফিক্সচারে যে হচ্ছে জিতেছে সে, মানে এই নকআউটে যে জিতেছে সে লাস্ট 3বার তারাই হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, মানে চ্যাম্পিয়ন্স লিগের 2022-23 ক্যাম্পেনে, 2022-23, 21-22, 22-23, 24, সরি 21-22 ক্যাম্পেনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ক্যাম্পেনে জেতে, কারণ হচ্ছে এই ম্যাচটাও জিতেছিল। তারপরে সিটি, তারপরে আবার রিয়াল, যেটা লাস্ট বছর হয়েছে। তো এটা একটা জাস্ট ফান ফ্যাক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলা সেটা হচ্ছে সিটি রিসেন্ট ফর্ম খারাপ যাচ্ছে, তাদের একমাত্র কারণ হচ্ছে যেটা ধরা হচ্ছে যে রদ্রি হার্নান্ডেজ, যে ওদের হচ্ছে মেন পিভট, ইয়েস, পিভট, মানে ইয়েস। ডিফেন্সিভ মিড, সে তার ইনজুরি, হ্যাঁ তার 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 ইনজিউরি হচ্ছে সব থেকে বেশি একটা, মানে এফেক্ট কি করেছে। বলবো, যে সিটিকে একটা বাজে ফর্মে ফেলে দিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো
তো সিটি হচ্ছে এখন লিগে হচ্ছে ফোর্থে আছে। আচ্ছা, সিটির যে নেক্সট যে ফিক্সচারগুলো সেগুলো একবার দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট আর্সেনাল অ্যাওয়ে, তারপর রিয়াল মাদ্রিদের সাথে যেটা হোমে যে ফার্স্ট লেগ খেলা হবে। আচ্ছা, তারপর হচ্ছে নিউ ক্যাসেলের সাথেও হোম খেলা, তারপর রিয়াল মাদ্রিদের সাথে অ্যাওয়ে লেগ, তারপরে লিভারপুলের সাথে খেলা, তারপর টটেনহাম স্পার্সের সাথে খেলা, তারপরে আবার ফরেস্টের সাথে অ্যাওয়ে খেলা। লিভারপুলের সাথে হোম, স্পার্সের সাথে অ্যাওয়ে, ফরেস্টের সাথে অ্যাওয়ে। ওকে, নেক্সট হচ্ছে সিটি, যে আমি বলেছি যেটা যে ইয়েতে এবার থেকে যে নকআউট শুরু হচ্ছে ইউসিএল এ, তো নকআউটে প্রত্যেকটা টিম নিজের হচ্ছে যে ট্রান্সফার উইন্ডো যে সাইন করিয়েছে যেসব প্লেয়ারদের, তাদের সাইন করাতে পারবে। তো সিটি সেখানে নিজের স্বাভাবিকভাবে যে তিনটে সাইনিং করিয়েছে, ভিটর রেইস, ওমার মারমুশ আর হচ্ছে আব্দুল কদির খুশানভ, এই তিনজনকে নিশ্চয়ই রেজিস্টার করবে। আচ্ছা, সিটি রিসেন্ট হচ্ছে যে খেলা হয়েছে সেখানে মানে যে বছরের ফর্ম, সেখানে সিটি যেখানে যেখানে স্ট্রাগল করেছে সেটা হচ্ছে সবার আগে লো ব্লক। যে টিমগুলো লো ব্লক খেলেছে, সেট ব্যাক করে খেলেছে, তাদের এগেনস্টে প্রচণ্ড করেছে, মানে স্ট্রাগল করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কাউন্টার অ্যাটাক। সিটি কাউন্টার অ্যাটাকের এগেনস্টে প্রচণ্ডভাবে স্ট্রাগল করেছে, মানে খুব বাজেভাবে ধেড়িয়েছে বলতে গেলে। আচ্ছা, নেক্সট হচ্ছে কাউন্টার প্রেসিং টিম, মানে যে টিমগুলো হচ্ছে ওদের হাই প্রেস করছে, মানে কন্টিনিউয়াস প্রেস করছে, তাদের কাছ থেকে বল খুব তাড়াতাড়ি মানে তাদের কাছে তাদের পায়ে বল খুব তাড়াতাড়ি জমা দিয়ে দিচ্ছে। এই জন্য হচ্ছে মিড টেবিলের টিমগুলো যে লিগে, তারা হচ্ছে সিটি ডিফেন্সকে খুব মানে সহজেই ওপেন আপ করে দিচ্ছে। আচ্ছা, সিটি হচ্ছে যে রদ্রির যে ইনজুরি হয়েছে, তারপরে হচ্ছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডো যেটা হচ্ছে 3 তারিখ শেষ হবে, তো সেখানে এখন সিটি তার ব্যাকআপ হিসেবে রেডি করছে। 1 নম্বর হচ্ছে ডাগলাস লুইস। আচ্ছা, 2 নম্বর একটা আনএক্সপেক্টেড যেটা ইয়েতে মানে ট্রান্সফার, সেটা হচ্ছে সিটি নিজের নজর রাখছে। সেটা হচ্ছে ফর্মার বার্সেলোনা ডিফেন্সিভ মিড নিকো গঞ্জালেস, তার হচ্ছে মানে রিলিজ ক্লজ 60 মিলিয়ন, পোর্তোতে খেলে, রিলিজ ক্লজ 60 মিলিয়ন, সেটা অ্যাক্টিভ করার চেষ্টা করছে পেপ গার্ডিওলা। আচ্ছা, নেক্সট হচ্ছে সিটি আরেকটা জিনিসের উপর ট্রাই করছে, মানে আরেকটা সাইড, সেটা হচ্ছে রাইট ব্যাকের কোনো একটা প্লেয়ার সাইন করার জন্য সিটি ফোকাস করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে পেপ গার্ডিওলা, যেটা আমি এক্সপেক্ট করছি যে এরপরের ম্যাচে কী করবে, সেটা হচ্ছে সবার আগে তো ডিফেন্সিভ প্রেশার, মানে ভালো করে প্রেস করা যে গেম, প্রেসিং গেম, সেটা রাখবে। আর নেক্সট হচ্ছে প্রেসের ফলে যদি গোল স্কোরিং অপরচুনিটি আসে সেগুলোকে টার্গেট করবে। নেক্সট হচ্ছে যেটা সিটি গেল, এরপর হচ্ছে রিয়াল মাদ্রিদ রিসেন্টলি প্রচণ্ড ভালো ফর্মে আছে লিগে, টপে আছে লিগে, লা লিগায়। আচ্ছা, রিয়াল মাদ্রিদ যাদের যাদের ফেস করছে পরের ফিক্সচারগুলো, সেটা হচ্ছে 1 নম্বর এসপানিয়ল অ্যাওয়ে, 2 নম্বর লিগানেস অ্যাওয়ে, 3 নম্বর অ্যাথলেটিকো হোম, 4 নম্বর ম্যানচেস্টার সিটি অ্যাওয়ে, তারপরে ওসাসুনা অ্যাওয়ে এবং সিটি হোম। মানে রিয়ালের দেখতে গেলে বেশি টাফ ফিক্সচার, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে টিমগুলোর এগেনস্ট আছে সেগুলো হচ্ছে অ্যাওয়ে খেলা। আচ্ছা, তারপর হচ্ছে কার্লো আনচেলতি এই প্রেস কনফারেন্সে বলেছিল যে সিটিকে আমি অ্যাভয়েড করব, কারণ হচ্ছে এই সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ গেম সবসময় খুব হাই ইন্টেন্সিটি আর প্রচণ্ড ফিজিক্যালি আর মেন্টালি ড্রেনিং একটা খেলা হয়। তো সেক্ষেত্রে সেটা তো আর হলো না, সেটা দেখা যাক কী হয় এখন, কীভাবে আনচেলতি তার জন্য রেডি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিয়াল মাদ্রিদের যেটা টার্ন, মানে রিয়াল মাদ্রিদ যেখানে পিছিয়ে আছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ল্যাক, মানে ডিফেন্সের ল্যাক বলতে ডিফেন্সে তাদের দুটো প্লেয়ার ইনজিওর্ড হয় এই সিজন, সেটা হচ্ছে 1 নম্বর কারভাহাল, 2 নম্বর হচ্ছে মিলিটাও। তার জন্য তারা হচ্ছে ডিফেন্সিভ দিক থেকে একটু পিছিয়ে, কিন্তু তাদের এটা দেখতে হবে যে তাদের অ্যাটাক হচ্ছে প্রচণ্ড পেসি, মানে অ্যাটাকে যদি তারা 2 গোল খাচ্ছে ডিফেন্সে, তাহলে তাদের 4 গোল দেওয়ার মতো অ্যাটাকের ক্ষমতা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে এক্স ফ্যাক্টর, সেটা হচ্ছে এমবাপে, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র আর জুড বেলিংহাম, প্রত্যেকে নিজের টপ ফর্মে আছে। তো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না ম্যাচ বের করা। আচ্ছা, নেক্সট হচ্ছে আনচেলতি থেকে যেরকম খেলাটা এক্সপেক্ট করা যায়, সেটা হচ্ছে অবশ্যই তাদের স্ট্রেংথের, মানে তাদের স্ট্রেংথ সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল, সেটাই আনচেলতি খেলানোর চেষ্টা করবে। আর এক্সপেক্ট করা যাচ্ছে সেটার মূল্যে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, মানে ভিনিসিয়াস জুনিয়র যে পিভটাল রোল সেটা হচ্ছে প্লে করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আনচেলতি হয়তো একটা ভালো একটা গ্যাম্বলিং করতে পারে, মোস্ট প্রবলি সেটা কাজও করতে পারে, সেটা হচ্ছে রুডিগারের পাশাপাশি রাউল অ্যাসেন্সিওকে খেলানো ডিফেন্সে। আর দেখা যাক ম্যাচে কি হয়। আর এই দুজনের মধ্যে যে জিতবে তাদের অপোনেন্ট হবে অ্যাথলেটিকো মাদ্রিদ নয় বায়ার লেভারকুসেন। ওভার। একদম একদম একদম। তো সিটি রিয়াল মাদ্রিদের মতো একটা বড় ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করা হলো, যেখানে প্রত্যয় বললো সব কিছুই, কিন্তু আরেকটা জিনিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রুডিগার ভার্সেস হাল্যান্ডের কথা। যেটা হচ্ছে রুডিগার সাধারণত হাল্যান্ডকে পকেটেই রাখে, যেটা কিনা খুবই ফানি একটা ব্যাপার। তো যাই হোক, সেটা কীভাবে কী হয় না সেটা দেখতে হবে। তো যাই হোক, এর পরের যদি ম্যাচ আমরা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পিএসভি আইন্ডহোভেন ভার্সেস জুভেন্টাস। তো পিএসভি আইন্ডহোভেন ভার্সেস জুভেন্টাস, এই ম্যাচটাও একটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ম্যাচ হিসাবেই ধরা যেতে পারে, যেখানে জুভেন্টাসের ফর্ম অতটাও খুব একটা ভালো নেই, লিগেও তারা 5th পজিশনে রয়েছে এবং
13খানা ড্র করেছে 22টা ম্যাচে। তো এটা খুব একটা তাদের বেস্ট ফর্ম বলা যায় না। তো তারা লেট গোলও কনসিড করেছে অনেকভাবে, অথচ তারা লেট গোল স্কোর করেওছে, সেটাও একটা বড় বিষয়। এবার জুভেন্টাস এর সবচেয়ে বড় যে পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে পিএসজি থেকে ফ্রান্সের আমাদের স্ট্রাইকার সে হচ্ছে র্যান্ডাল কোলোমুয়ানিকে তারা লোনে সাইন করানোর চেষ্টা করেছে এবং সেটা অবভিয়াসলি হয়েও গেছে। তো কোলোমুয়ানি আই থিঙ্ক স্টার্ট করবে ইউসিএল ম্যাচে, যেখানে প্লে অফসে আইনডোভেনের এগেনস্টে। তো দেখা যাক সেটা কতটা কী ফলপ্রসূ হয় না হয়। এবার যদি দুজনকেই বলা হয় তো দুজনেই মিডফিল্ড ব্যাটেলটাই হচ্ছে মেন, কারণ বোথ টিমের মিডফিল্ডটা খুব ভালো হিসাবে কনসিডার করা যেতে পারে। তো মিডফিল্ড যদি আমরা দেখি যে বেশি ভালো কন্ট্রোল করতে পারবে সে ম্যাচটা আপার হ্যান্ড পাবে। তো এটাই হচ্ছে মেন বিষয়। আর একটা যদি বলি আমরা সেটা হচ্ছে পিএসভি আইন্ডহোভেনের কথা। পিএসভি তাদের যে লিথাল অ্যাটাকার আছে পেপি, পেপিকে খুব বেশি মিস করবে, যে কিনা ইউএসএ প্লেয়ার। তো পেপিকে খুব বেশি মিস করবে, কারণ মানে সে খেলতে পারবে না জুভেন্টাসের সাথে। তো পিএসভির আর একটা যেটা বলা উচিত সেটা হচ্ছে তারা খুব কুইক পাসিং খেলতে অভ্যস্ত, ঠিক আছে, যে কারণে তারা খুব তাড়াতাড়ি ওয়াইড দিয়ে অ্যাটাক করে অপোনেন্টকে খুব সহজেই এক্সপ্লয়েট করতে পারে। তো যেটা ভাবনার বিষয় থাকবে জুভেন্টাসের, যে সেটা কীভাবে আটকাতে পারে। তো এবারে পিটার বস, যে কিনা হচ্ছে আমাদের পিএসভি আইন্ডহোভেনের ম্যানেজার, সে চাইবে জুভেন্টাসকে এই কুইক পাসিংয়ের থ্রু পুরো ডিফেন্স লাইন ব্রেক করার। তো যেটা পিএসভি আইন্ডহোভেনের খুব ভালো একটা পজিশন হোল্ড করার চেষ্টা করবে এবং পরবর্তী লিগ স্টেজে এগোতে পারবে, সরি প্লে অফস থেকে এগোতে পারবে। তো এবার প্লে অফস থেকে যদি তারা এগোতে পারে, বা যে কেউ জুভেন্টাস এবং পিএসভি আইন্ডহোভেনের মধ্যে যেই এগোক না কেন, তাদের সাথে কার খেলা পড়তে পারে রাউন্ড অফ 16-এ, তার সাথে পড়তে পারে আর্সেনাল অথবা ইন্টার মিলানের। তো আর্সেনাল এবং ইন্টার মিলান তাদের এগেনস্টে, আর্সেনাল অথবা ইন্টার মিলান তাদের এগেনস্টে পিএসভি বা জুভেন্টাসের মধ্যে যে জিতবে তার সাথে খেলা পড়তে পারে। তো এটা একটা খুব দেখার বিষয় হবে কার সাথে খেলা পড়ে। তো এটুকুই বলার এই ম্যাচ নিয়ে। তো এরপরে বলবে প্রত্যয়। আচ্ছা, নেক্সট ম্যাচ হচ্ছে মোনাকো ভার্সেস এসএল বেনফিকা। তো সেখানে হচ্ছে এটা একটা খুবই আন্ডাররেটেড ম্যাচ। তো সেক্ষেত্রে মোনাকোর এখন যে লিগ পজিশনে, মানে তাদের ফ্রেঞ্চ লিগে তাদের পজিশন হচ্ছে থার্ড। তাদের মেন স্ট্রেংথ যেটা সেটা হচ্ছে ইয়াং ব্লাড, মানে তাদের টিমে হচ্ছে আকলিউসে, তারপর ল্যামিন কামারা বলে যেসব প্লেয়ার আছে, মানে অ্যাকচুয়ালি তারা খুব ইয়াং ব্লাড, তাদের হচ্ছে ইয়ে করার খুব ক্ষমতা বেশি, মানে অ্যাকচুয়ালি কি বলবো যে তাদের ইন্টেন্সিটি বেশি খেলার মধ্যে, কারণ তারা অনেক বেশি দৌড়াতে পারবে, কারণ ফ্রেশ স্কোয়াড এনিওয়েজ। তো সেক্ষেত্রে মোনাকো যেটা খেলে সেটা হচ্ছে র্যাপিড কাউন্টার অ্যাটাক, মানে তাদের হচ্ছে কাউন্টার অ্যাটাকেই গেম। আর তাদের একটা ইয়ে আছে, মানে তাদের হচ্ছে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে তারা সেট পিস থেকে খুব ভালো গোল দিতে পারে। সেই জন্য মোনাকো সেট পিসের ওপরও নিশ্চয়ই কাজ করবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বেনফিকার কথা বলি। বেনফিকা হচ্ছে সেকেন্ড পজিশন নিজের লিগে। তো সেক্ষেত্রে ডিমারিয়ার যে সরি বেনফিকার যে টিমের স্ট্রেংথ সেটা হচ্ছে তাদের আহ, এক্সপিরিয়েন্স। অ্যাঞ্জেল ডি মারিয়া, অর্গুন কোকচু, তারপর আর্থুর কাবরাল, বিভিন্ন ভালো ভালো প্লেয়ার দিয়ে তারা হচ্ছে ম্যাচ ঘোরাতে খুবই ভালো পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে বেনফিকা যেটা করেছে মানে বেনফিকা রিসেন্ট যে লাস্টবার নভেম্বরে যেটা ইউসিএল এর ড্রতে খেলা হয়েছিল, সেটা ভার্সেস মোনাকো তখন 10 জন ম্যান হওয়া সত্ত্বেও বেনফিকা তাদের এগেনস্টে 2 গোল খায়। তো সেক্ষেত্রে তাদের ডিফেন্সিভ যে ফ্রেইলটিজ, মানে ডিফেন্সিভ যে ল্যাক, সেগুলো বেরিয়ে মানে এক্সপোজড হয়ে যায়। আচ্ছা, সেটা দেখা যায় এখন বেনফিকার কোচ যে ব্রুনো লাগে, সে হচ্ছে কতটা কি করতে পারে। তো ব্রুনো যেভাবে টিম সাজাতে পারে সেটা হচ্ছে আমার একটা মানে ব্রুনো যেভাবে ট্যাকটিক্স বানাতে পারে সেটা একটা আন্দাজ হচ্ছে। সবার আগে তারা মোনাকোর যে কাউন্টার অ্যাটাক সেটা আটকানোর জন্য মিডফিল্ড ডমিনেট করবে, আর হচ্ছে তাদের যে ডিফেন্সিভ গ্যাপ সেটার উপর টার্গেট করতে পারবে। তো এক্ষেত্রে দেখা যাক কি হয়। আর যারা জিতবে এই ম্যাচে, যে জিতবে সে হচ্ছে হয় বার্সেলোনা না লিভারপুল, কারোর একটা এগেনস্টে পড়বে। একদম। ওভার। এরপরে যদি আমরা ম্যাচের দিকে আসি, তো আর বেশি ম্যাচ বাকি নেই। সেই হিসাবে যদি আমরা দেখি তো বরুসিয়া ডর্টমুন্ড এবং স্পোর্টিং সিপির ম্যাচটা আমরা আলোচনা করতে পারি, যেখানে স্পোর্টিং সিপি নিজেদের লিগে ডোমেস্টিকে তারা টপে আছে এবং তারা টপ 8 রেসে ছিল, অথচ ব্যাক টু ব্যাক ম্যাচে হেরে যাওয়ার পরে
তারা চলে গেছে টপ 8 রেস থেকে, কারণ আমরিম, তাদের যে কোচ রুবেন আমরিম, সে চলে গেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং করানোর জন্য। দ্যাটস ওয়াই স্পোর্টিং সিপির ফর্ম অনেকটাই ডাউন হয়ে গেছে। তো এইবারে স্পোর্টিং সিপি খুবই পড়িকি মরি করে প্লে অফে কোয়ালিফাই করেছে ড্র করার পরে বলগনার এগেনস্টে। তো যাই হোক, স্পোর্টিং সিপির যেটা আমরা মেন কোয়ালিটি বলতে পারি বা মেন স্ট্রেংথ বলতে পারি, সেটা হচ্ছে তাদের অ্যাটাকার্সের মধ্যে ভিক্টর গয়কারেস আছে, যে কিনা খুবই খুবই প্রমিসিং লেগেছে এই সিজনে, এবং তার সঙ্গে ট্রেনকাও আছে এবং ডিওমান্ডে আছে। তো এরা তিনজনের যে ট্রিও, এই ট্রিও কেমনভাবে তারা আবারও পরীক্ষা করে দেখতে পারে যে কিভাবে চলতে পারে, এবং ডটমুন্ডের এগেনস্টে কিভাবে তারা ওভার পারফরমেন্স দিতে পারে বা কিছু, সেটা আমরা ম্যাচেই দেখতে পাবো। তো স্পোর্টিং সিপি নিয়ে আর কিছু বলার নেই। এবার যদি আমরা ডটমুন্ডের কথায় আসি, তো ডটমুন্ডের খুবই খারাপ অবস্থা চলছে বলা যেতে পারে, যেখানে তাদের কোচ নুরি সাইন স্যাক্ট হয়ে গেছে অলরেডি। তো এবং তার জায়গায় যে এসছে সে হচ্ছে ডটমুন্ড নিকো কোভাচকে সাইন করিয়েছে নিউ ম্যানেজার হিসাবে, এবং থার্ড টাইম তাদের এই লাস্ট 1 ইয়ারে থার্ড টাইম তারা ম্যানেজার চেঞ্জ করেছে, যেটা কিনা খুবই একটা ফ্র্যাজাইল সিচুয়েশন বলা যেতে পারে ডটমুন্ডের। তো এই রকম একটা পরিস্থিতিতে ডটমুন্ড রয়েছে, যেখানে খুবই খারাপ অবস্থায় তারা যখন তখন গোল খেয়ে যাচ্ছে, এবং তারা নিজেদের লিগেও 11 পজিশনে রয়েছে। তো ডটমুন্ডের ক্ষেত্রে এটা মানে অ্যাকচুয়ালি স্পোর্টিং সিপির ক্ষেত্রে আমি বলবো তাদের আপার হ্যান্ড আছে, যদিও স্পোর্টিং সিপিরও ফর্ম রিসেন্টলি খারাপ বলতে পারা যায় ম্যানেজার চলে যাওয়ার পরে। তো দুটো টিমই কোথাও না কোথাও একটা সেম লেভেলের দিকেই ধরে রাখছি। তো সেক্ষেত্রে এই ম্যাচটা খুবই আন্ডাররেটেড, কিন্তু ভালো হতেও পারে। তো এবার বলা যায় না কি হবে। তো ডটমুন্ড তাদের একজন কি প্লেয়ার এনমেচা আছে, যে কিনা পুরো সিজনের জন্য আউট হয়ে গেছে, যেটা ডটমুন্ডের কাছে খুবই একটা দুঃখের বিষয়। যে তারপরে হচ্ছে অনেকেই লাস্ট ফাইনালে অনেকে যাওয়ার জন্য ডাউটফুলও আছে ইচ স্টেজে। মানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে ডটমুন্ডের যে ফাইনাল স্টেজে যাওয়া, সেটা ডটমুন্ড খুব কষ্ট করে পৌঁছেছে বলতে পারা যায়। তো এটা একটা ব্যাপার। তো এর সঙ্গে যেটা বলা, সেটা হচ্ছে এই দুটো টিমের মধ্যে যারা জিতবে দুটো লেগ মিলিয়ে, তো সেখানে তারা ফেস করতে পারে অ্যাস্টন ভিলা or লিল। ঠিক আছে? তো যেকোনো একটা টিম, মানে অ্যাস্টন ভিলা এবং লিলের খেলার কথা আমি আগেও বলেছি, যেটা ক্লাব ব্রুজ এবং আটালান্টার কথা এসছিল। তো তাদের খেলা, অথবা এবং স্পোর্টিং সিপি এবং ডটমুন্ড এদের মধ্যে যারা জিতবে তাদেরও অপোনেন্ট এই লিল বা অ্যাস্টন ভিলার মধ্যে যে কেউ একজন পড়তে পারে। তো এটা রাউন্ড অফ 16-এ দেখা যাবে। নেক্সট টু প্রত্যয়। একদমই। তো নেক্সট যেটা ম্যাচ সেটা হচ্ছে ম্যাচ ডে 7 অ্যাকচুয়ালি 7 নম্বর ম্যাচ যেটা হবে সেটা হচ্ছে টোটাল 8টা ম্যাচের মধ্যে 7 নম্বর ম্যাচ হচ্ছে সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিক। তো সেল্টিক যেটা রিসেন্ট করেছে সেটা হচ্ছে তাদের জোটা ফিলিপে, যে হচ্ছে তাদের একটা টপ টায়ারের প্লেয়ার ছিল, যাকে তারা সৌদিতে বেচে দিয়েছিল, তাকে আবার রিসাইন করিয়েছে, কিন্তু সে পরবর্তীকালে রেনেসে সাইন করেছিল, তো তাকে রেনেস থেকে আবার রিসাইন করিয়েছে। কিন্তু তাদের একটা মানে তাদেরও একটা মিডফিল্ডার অ্যাকচুয়ালি মানে সেল্টিকের কিয়োগো ফুরুহাসি তাকে রেনেসে পাঠিয়ে দিয়েছে। তো আহ, যেমন ভালো একটা কিছু হয়েছে, তেমন ফুরুহাসি চলে যাওয়াতে তাদের সেই জায়গাটা ল্যাকও হয়েছে। এখন দেখা যাক সেল্টিক সেভাবে সেটা কীভাবে ম্যানেজ দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সেল্টিক এখন রিসেন্ট যেটা মার্কেটে যেটা খুঁজছে সেটা হচ্ছে লেফট ব্যাক একটা স্ট্রাইকার খুঁজছে, কিন্তু স্ট্রাইকার যেহেতু তাদের নেই, সেই জন্য তাদের একটা জাপানিজ স্ট্রাইকার খেলে, যে হচ্ছে ডাইজেন মাইদা, কিন্তু সেও কিছু ডিসিপ্লিনারি ইস্যুর জন্য নেক্সট ম্যাচে মিস করবে, মানে হচ্ছে বায়ার্ন মিউনিখের এগেনস্টে খেলতে পারবে না। তো সেটা ভাবার বিষয়। তো এইটা গেল সেল্টিকের ব্যাপার। এখন হচ্ছে বায়ার্ন মিউনিখ অবশ্যই তাদের লিগে এখন টপে আছে। তো সেক্ষেত্রে বায়ার্ন মিউনিখ সেখানে খুব ভালো কাজ করলেও তাদের কোচ ভিনসেন্ট কোম্পানি কিন্তু ইউসিএলে যথেষ্ট বেগ পেয়েছে। মানে তারা রীতিমতো 0-3 হেরেছিল ফায়ানোডের কাছে, এবং 1-4 তো সবাই জানে যে বার্সেলোনার কাছে হেরে গেছে। তো সেক্ষেত্রে তারা দেখা যাক কি করে নেক্সট ইয়েতে, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ তাদের সেই রকম প্ল্যান ওয়াইজ এগোচ্ছে না। আচ্ছা, নেক্সট হচ্ছে বায়ার্ন মিউনিক এরপরে মানে এর সত্ত্বেও যেসব ম্যাচগুলো খেলেছে সেগুলো হয়তো 1-0 কিছু কিছু ম্যাচ জিতেছে, কিছু ম্যাচ হিউমিলিয়েট করেছে অপোনেন্টদের, কিন্তু যেগুলো 1-0 জিতেছে তাতেও মানে অনেক গোলে শট রেখেছে, অর্থাৎ এক্সজি অনেক বেশি হাই ছিল, অনেক গোল করার অপরচুনিটি ছিল। তো সেক্ষেত্রে বায়ার্ন মিউনিক যদি সেটা ক্যারি অন করতে পারে, তো সেক্ষেত্রে বায়ার্ন মিউনিকের সেটা অনেক সুবিধা হবে।
আচ্ছা, নেক্সট হচ্ছে বায়ার্ন মিউনিক, যেটা হচ্ছে বায়ার্ন মিউনিক তুলনায় সেল্টিকের তুলনায় অনেক বেশি এক্সপিরিয়েন্স স্কোয়াড আছে। মানে তাদের রীতিমতো ডিফেন্সে যেটা কিমিক কিমিক গোলে হচ্ছে ম্যানুয়েল নয়ার, তারপর হচ্ছে হ্যারি কেন আছে, আরও অনেক বড় 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 প্লেয়ার আছে যাদের এজও অনেক বেশি আর এক্সপিরিয়েন্সও অনেক বেশি টিমে খেলার। কিন্তু তাদের সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তাদের কোচ ভিনসেন্ট কোম্পানি হচ্ছে একদমই আনএক্সপিরিয়েন্সড একজন কোচ। তো সেক্ষেত্রে তারা যেমন প্লাসে আছে তেমন মাইনাসে আছে, দেখা যাক কি হয়। তো বায়ার্ন মিউনিক বরাবরই এই সিজন যাদের ডিফেন্স প্রচণ্ড ইনকনসিস্টেন্ট হওয়ায় তারা প্রচণ্ড মানে গোলের বন্যা হয়ে গেছে অনেক সময় বলতে গেলে। মানে তাদের এগেনস্টে যখন গোল করা শুরু করেছে তখন ছোট ছোট টিমগুলো থামেনি একবারও। আচ্ছা, নেক্সট যেটা বলার কথা সেটা হচ্ছে কোম্পানি কিভাবে খেলাটা বানাতে পারে, মানে কিভাবে সেল্টিকের এগেনস্টে তাদের ট্যাকটিক হতে পারে। সেটা হচ্ছে 1 নম্বর, কোম্পানি অবশ্যই হাইলাইন খেলবে, মানে এক্সপেক্ট করা যাচ্ছে যে হাইলাইন খেলবে। সেকেন্ড হচ্ছে কোম্পানি কেনের ওপর ভরসা করে খেলাটা বের করবে, মানে তার পজিশনিং আর ফিনিশিং স্কিল হিসেবে মানে তার সেগুলোর ওপর ফোকাস করে সেল্টিকের যে ডিফেন্স ভালনাবিলিটি আছে সেগুলো হচ্ছে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। তো এটাই এক্সপেক্ট করা যাচ্ছে বায়ার্ন মিউনিক কী করে খেলবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা মার্ক করা সেটা হচ্ছে এই ম্যাচে যে জিতবে তার অপোনেন্ট অবশ্যই অ্যাথলেটিকো মাদ্রিদ অথবা বায়ার লেভারকুসেন পড়বে। তো দেখা যাক কি হয়। আচ্ছা স্যার, তো নেক্সট যেটা বলার সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখের কথা যখন উঠেইছে, তারপরে হচ্ছে তাদের লাস্ট ম্যাচটাতে যারা হেরে গেছিলো সেটা হচ্ছে ফেয়েনুর্ডের কাছে হেরেছিল বায়ার্ন 3-0 গোলে। তো ফেয়েনুর্ড এবং এসি মিলানের প্লে অফস ম্যাচ রয়েছে, তো যেটা কিনা খুব একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে, কারণ ফেয়েনুর্ডের যে স্ট্রাইকার জিমিনেস মিলানের জন্য সাইন করে নিয়েছে। তো এটা একটা খুব প্যাথেটিক সিচুয়েশন বলতে পারা যায়, কারণ ফেয়েনুর্ড থেকে মিলানে যাওয়ার পর ফেয়েনুর্ডকেই ফেস করবে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং হবে, দেখা যাক সেটা কীরকম কী ফলপ্রসূ হয়। তার কারণ মিলান নিজেদের স্ট্রাইকার মোরাতাকে সেল করেছে গ্যালাটাসারাইতে। তো এরপরে হচ্ছে জিমিনেস কীরকম কী পারফরমেন্স করতে পারে, তো সেটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখা। তো তারপরে যেটা বলা সেটা হচ্ছে ফেয়েনুর্ড যেহেতু ভালো ফর্মে গ্রুপ স্টেজ শেষ করেছে, তো বা এসি মিলানের জন্য সেটা খুব চাপের হবে। তার কারণ এসি মিলান তাদের যে এসি মিলান অ্যাকচুয়ালি পুরো ইটালিয়ান লিগে এখন উইকেস্ট পজিশনে আছে হয়তো বলতে পারা যায়, তাদের যে বড় 4টি ইটালিয়ান ক্লাব আছে তাদের মধ্যে। তো তাছাড়াও মিলান অ্যাকচুয়ালি 7th নিজেদের লিগেও রয়েছে, তো যেটা কিনা খুবই খারাপ জায়গায় বলতে পারা যায় তো মিলানের মতো ক্লাব হিসাবে। এবং মিলানের অ্যাটাকিং যদিও ভালো, পুলিসিচ থাকবে, লিয়াও থাকবে, রয়ন্ডিয়ার্স থাকবে, তারা কাউন্টার অ্যাটাকে ভালোই ক্যাপিটালাইজ করতে পারবে অপরচুনিটি যদি পায় তো। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে ফেয়েনুর্ডকে আমি এই ক্ষেত্রে কিছুটা হলেও হয়তো এগিয়ে রাখতে পারবো এসি মিলানের এগেনস্টে। তো যাই হোক, সেটা কীরকম কী হবে সেটা দেখা যাক, কারণ ফেয়েনুর্ড খুব অ্যাগ্রেসিভলি প্রেস করে, যেটা কিনা মিলানের বিল্ড আপ প্লেকে খুব তাড়াতাড়ি এক্সপ্লয়েট করতে পারবে। তো এটা একটা খুব দেখার বিষয়, এটা একটা অ্যাডভান্টেজও বলা যেতে পারে। আর হচ্ছে মিলান যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাটাকিং গেম খেলতে পারে ফেয়েনুর্ডের এগেনস্টে, এবং বল পজিশন ধরে সেটাকে এক্সপ্লয়েট করতে পারে ফেয়েনুর্ডের এগেনস্টে তাদের ইন্টেন্সিভ পাসিং ব্লক করে। তো এটাই বলার এই ম্যাচটা নিয়ে। এটা ছাড়া যদি আমরা বলি সেটা হচ্ছে ফেয়েনুর্ড এবং এসি মিলানের মধ্যে যে জিতবে, মানে রাউন্ড অফ 16 থেকে রাউন্ড অফ 16-এ পৌঁছানোর পরে তারা ফেস করবে ইন্টার মিলান অথবা আর্সেনালকে। তো এটুকুই বলার। তো দেখা যাক রাউন্ড অফ 16 এবং প্লে অফসে কী দাঁড়ায়। তো ইউসিএল ম্যাচ ডে। Well, that's it for today. Let us know if you liked our video. Leave a comment down below about what your opinions are. Please like, share, subscribe to Match Points. Thank you for watching.